রাতের নিস্তব্ধতা গ্রাস করার আগেই পিসিমার সুসজ্জিত ডাইনিং টেবিলে রাতের খাবারের আয়োজন চলছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকো। রানা তার স্বামী এবং আত্মীয়দের সাথে বসে থাকলেও তার মনে এক অজানা অস্থিরতা। বনের গভীর অরণ্যের মতো তার মনও আজ মেঘাচ্ছন্ন, যেন কোনো আসন্ন বিপদের ছায়া ঘনিয়ে আসছে। পিসিমা রানার মুখ দেখে তার মনের কথা বুঝে যান। স্নেহ ভরা দৃষ্টিতে তিনি রানাকে বলেন, রানা, এই বাড়ির অশান্তির জন্য তুই নিজেকে কখনো দায়ী করবি না। তুই তো এখানে শান্তির দূত হয়ে এসেছিস। যারা তোকে দোষারোপ করে তারা আসলে স্বার্থপর। তুই তাদের মুখোশ খুলে দিয়েছিস বলেই তারা নিজেদের বাঁচাতে তোকে বলির পাঠা বানাতে চাইছে। পিসিমা আরো যোগ করেন, রানা, তুই এই বাড়িতে এসেছিলি বলেই তো আমরা এক বিরাট বিপদ থেকে রক্ষা পেয়েছি। আর সত্যি বলতে কি, তোর আগমনের পর আমাদের জীবনটাই যেন নতুন রঙে সেজে উঠেছে। পিসিমা তাকে আদর করে আরো কিছু খাবার তুলে দেন, কিন্তু রাঙার মন তখনও সেই অদেখা আশঙ্কায় ভারাক্রান্ত। এরপর পিসিমা রাঙার জন্য একটি মঙ্গল আরতির আয়োজন করেন। একটি মাটির প্রদীপ জ্বালিয়ে তিনি যখন রাঙার চারপাশে ঘোরাচ্ছিলেন, হঠাৎ করে প্রদীপের শিখা কেঁপে ওঠে এবং দপ করে নিভে যায়। ডাইনিং টেবিলের মৃদু আলোতেও যেন সেই মুহূর্তে এক শীতল অন্ধকার নেমে আসে। রাঙা আতঙ্কে পিসিমার দিকে তাকিয়ে বলে, পিসিমণি, এটা তো ভালো লক্ষণ নয়, অশুভ, তাই না? রাঙার স্বামী কুসংস্কার বলে উড়িয়ে দিতে চাইলেও পিসিমার মুখেও চিন্তার রেখা ফুটে ওঠে। তিনি আবার প্রদীপ জ্বালিয়ে আরতি সম্পন্ন করেন, কিন্তু রাঙার মন থেকে সেই অশুভ সংকেত কিছুতেই দূর হয় না। পিসিমা মৃদুস্বরে বলেন, যাত্রা শুরুর আগেই ঠাকুর কিসের সংকেত দিল জানি না। জঙ্গলটাতে আবার খুব বিপদ অপেক্ষা করছে কে জানে। রাঙার সেই অজানা আশঙ্কা সত্যি হতে বেশি দেরি হয় না। পরদিনই রাঙা তার কর্মস্থল জঙ্গল সংলগ্ন বন কর্মীদের ছাউনিতে ফিরে আসে। সেখানে অনিতা, উমা ও কবিতা সহ তার টিম কাজ করছিল। কবিতা হেডসেট পরে ওয়াকি টকিতে জরুরি নির্দেশ দিচ্ছিল। নদীর ধারে অতিরিক্ত বাহিনী পাঠান। ওখান থেকেই সাধারণত জঙ্গলের ভেতরে অবৈধ প্রবেশ ঘটে। গ্রামের সীমান্তের কাঠের বেড়াগুলো ভেঙে গেছে। দ্রুত মেরামত না করলে হায়না, চিতা বা আরো হিংস্র প্রাণীগুলো গ্রামে ঢুকে পড়তে পারে। অবৈধ অনুপ্রবেশকারীদেরও প্রবেশ সহজ হয়ে যাবে। অবিলম্বে ব্যবস্থা করুন, ওভার। ঠিক তখনই রাঙা তার ভ্রমণ শেষে ফিরে আসে। অনিতা ও উমা হাসি মুখে রাঙাকে আলিঙ্গন করে তার সাম্প্রতিক সাফল্যের জন্য অভিনন্দন জানায়। রাঙা তাদের জন্য মালয়েশিয়া থেকে আনা উপহারগুলো বের করে। উমার জন্য একটি সুরভিত সেন্ট আর অনিতার জন্য মালয়েশিয়ার বিশেষ ক্রিম। এরপর সে কবিতার দিকে এগিয়ে গিয়ে বলে, কবিতা দিদি, এই ইয়ারফোনটা তোর জন্য নিয়ে এসেছি। মালয়েশিয়ার জিনিস, খুব নাকি ভালো কাজ করে, তোর কাজে সুবিধে হবে। কবিতা খুশি হয়ে উপহার গ্রহণ করে, কিন্তু রাঙা তখনও তার প্রদীপের নিভে যাওয়া ঘটনা এবং পিসিমার কথা ভুলতে পারেনি। সে কবিতার দিকে চিন্তিত মুখে তাকিয়ে জিজ্ঞাসা করে, কবিতা দিদি, সব ঠিক আছে তো? আমার মনে হচ্ছে তলে তলে কোনো বড় গন্ডগোল পাকানোর চেষ্টা চলছে, আর সেটা খুব শীঘ্রই হতে চলেছে। রাঙার সতর্ক বাণীকে গুরুত্ব দিয়ে কবিতা তার বাহিনীকে আরো সজাগ থাকতে নির্দেশ দেয়। অন্যদিকে গভীরে অন্ধকারে ঢাকা বনে একদল দুষ্কৃতী রাতের আধারে প্রবেশ করে। তাদের মুখে কাপড় বাঁধা, হাতে মশাল আর ক্যান ভর্তি দাহ্য পদার্থ। তারা গাছের গোড়ায় পেট্রোল ঢেলে মশাল দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে জঙ্গল। রাঙারা তখন ছাউনিতে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু জঙ্গলের দিকে লাল আভা দেখে রাঙার ঘুম ভেঙে যায়। সে আতঙ্কে চিৎকার করে ওঠে, জঙ্গলে আগুন, আগুন লেগেছে! ওমা, অনিতা, কবিতা দিদি, তাড়াতাড়ি ওঠো, আমার মনে হচ্ছে জঙ্গলে আগুন লেগেছে। তার চিৎকারে সবাই জেগে ওঠে এবং ভয়ে স্তম্ভিত হয়ে জ্বলন্ত জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। ঠিক একই মুহূর্তে দূরের শহরে আক্কু তার ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ সে এক দুঃস্বপ্ন দেখে ধরফড়িয়ে ওঠে। স্বপ্নে সে দেখছিল চারিদিকে আগুন আর ধ্বংসলীলা, আর রাঙা সেই আগুনের মাঝে দাঁড়িয়ে, তার হাতে একটা তীর ধনুক। রাঙা তার শক্তিশালী তীরন্দাজ রূপে শত্রুদের মোকাবিলা করছে, কিন্তু আগুন তাকে ঘিরে ধরছে। আক্কু চিৎকার করে ওঠে, রাঙা, রাঙামতি!